আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। তোমাদের সবাইকে এই মধ্য দুপুরে তোলারাম কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছো তারা তোমাদের কমেন্ট বক্সে নিজেদের গ্রুপের নাম, নিজেদের নাম এবং নিজেদের রোলগুলো একটু এনশিওর করবে। এগুলো তোমাদের হাজিরা হিসেবে কাউন্ট করা হবে। চলো তাহলে আমরা পড়ায় ফিরে যাচ্ছি। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম অর্থনীতি তৃতীয় পত্র, সামষ্টিক অর্থনীতি, চ্যাপ্টার 4 বিনিয়োগ কথাটা আমরা পড়াচ্ছিলাম। তাহলে বিনিয়োগ অধ্যায়ের আমি নতুন টপিকস দিয়ে আজকে শুরু করছি তাহলে আলোচনা। আমি বিনিয়োগ অধ্যায় গত ক্লাসে একটু স্টার্ট করেছিলাম একটা টপিক, সেটা হচ্ছে কি বিনিয়োগ এবং সঞ্চয়ের সমতার ভিত্তিতে কিভাবে ভারসাম্য জাতীয় আয়টা আমরা নির্ধারণ করতে পারি। আজকে সেই টপিকসটাই আমি একটু শেষ করে দিব। আমাদের টপিকসের নাম হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষায় তোমাদের সেভারাল টাইমস এসেছে, ঠিক আছে? যে কোশ্চেনগুলো আমাদের বোর্ড পরীক্ষায় বারবার এসেছে আমি সেই টপিকসগুলোই চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আগে শেষ করছি, তারপর আমি লেস ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি একটু পড়িয়ে দিব, কিন্তু যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ টপিকস সেই টপিকসগুলো আমি তোমাদেরকে আগে শেষ করতে চাচ্ছি। তাহলে দেখো, আমাদের টপিকসের নাম হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে কিভাবে আমরা ভারসাম্য জাতীয় আয়টা নির্ধারণ করব। আমরা জানি দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে আমাদের সামগ্রিক চাহিদার ইকুয়েশনটা হচ্ছে y = c + i। এখানে আমার yটা হচ্ছে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, সিটা হচ্ছে আমার ভোগ ব্যয়, কনজাম্পশন, আইটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। এখন আমরা দেখব দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে আমাদের সামগ্রিক চাহিদাটা আমরা দেখলাম। আমরা এখন দেখব দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে আমাদের সামগ্রিক যোগানটা কি। y = সমীকরণটা হবে c + s। এখানে y হচ্ছে আমাদের জাতীয় আয়, c হচ্ছে আমাদের ভোগ ব্যয়, s হচ্ছে আমাদের সঞ্চয় বা সেভিংস, ঠিক আছে? আমরা জানি ভারসাম্য অবস্থায় আমাদের এই দুইটা সমান হয়ে যায়। আমরা জানি ভারসাম্য অবস্থায় সামগ্রিক চাহিদা = হয়ে যায় সামগ্রিক যোগান, ঠিক আছে? আমরা জানি ভারসাম্য অবস্থায় সামগ্রিক চাহিদা = হয়ে যাবে সামগ্রিক যোগান। তাহলে সামগ্রিক চাহিদার ইকুয়েশনটা আমরা লিখি c + i, সামগ্রিক যোগানের ইকুয়েশনটা আমরা লিখি c + s। দেখো, উভয় পক্ষে আমার cc আছে, তাহলে উভয় পক্ষকে আমরা cc কাটাকাটি চলে গেল, থাকলো কি আমাদের i = s। দেখো, i দিয়ে আমরা বুঝাচ্ছি ইনভেস্টমেন্ট আর s দিয়ে বুঝাচ্ছি সেভিংস, অর্থাৎ বিনিয়োগ সমান সমান হয়ে গেল কি ইকুয়েশন আমাদের, বিনিয়োগ = আমাদের হয়ে গেল সঞ্চয় বা সেভিংস। তাহলে আমরা পেয়ে গেলাম এই ইকুয়েশন থেকে ভারসাম্য অবস্থায় সামগ্রিক চাহিদা = সামগ্রিক যোগান, অর্থাৎ i = s আমরা পেয়ে গেলাম। আমরা যে এই ইকুয়েশনটা পেয়ে গেলাম, এখন চলো আমরা একটু গ্রাফে জিনিসটা দেখি। গ্রাফে আমাদের
সঞ্চয় এবং বিনিয়োগের সমতার স্থলে কিভাবে ভারসাম্য জাতীয় আয় আমরা বের করব সেটা আমরা একটু গ্রাফিক্যালি আমরা একটু দেখি। আমি মুছে দিচ্ছি যেহেতু আমার জায়গার একটু স্বল্পতা আছে। আমি তাহলে গ্রাফে চলে যাচ্ছি। আমরা গ্রাফটা যদি আঁকি তাহলে গ্রাফে আমরা কি দেখতে পাবো? লম্ব অক্ষে নিলাম সেভিংস ইনভেস্টমেন্ট, ভূমি অক্ষে নিলাম ওয়াই জাতীয় আয়। এই হচ্ছে আমার সঞ্চয় রেখা এসএস। এই বিন্দুর নাম দিলাম ই বিন্দু, এই বিন্দুর নাম দিলাম এফ, এই বিন্দুর নাম দিলাম জি। y0 y1 y2 is greater than I greater than s। ঠিক আছে, দেখো আমরা কি করলাম, আমরা একটা গ্রাফ ড্র করলাম। গ্রাফে ভূমি অক্ষে আমরা মেজারমেন্ট করলাম কি y জাতীয় আয়, আর লম্ব অক্ষে মেজারমেন্ট করলাম সঞ্চয় এবং বিনিয়োগ। আমাদের দেখো সঞ্চয় রেখাটা কি, আমরা জানি সঞ্চয়টা সরাসরি আয়ের সাথে নির্ভরশীল। আমরা জানি s ইকুয়াল টু ফাংশন অফ y, অর্থাৎ আমাদের সঞ্চয়টা সরাসরি ইনকামের সাথে সরাসরি রিলেটেড। অর্থাৎ আমাদের কি আয় বাড়লে সঞ্চয় বাড়বে। আমরা সবাই জানি আমাদের ইনকাম যদি বাড়ে তাহলে আমাদের সেভিংস বাড়বে, কিন্তু আমরা এটাও জানি যে আমাদের ইনকামটা যে হারে বাড়বে আমাদের সঞ্চয়টা ঠিক একই হারে বাড়বে না, বাড়বে কিন্তু তার চেয়ে কম হারে বাড়বে। অর্থাৎ তার মানে কি আমরা বলতে পারি যে সঞ্চয়ের সাথে আমাদের ইনকামের একটা সরাসরি সম্পর্ক যেহেতু বিদ্যমান, এজন্য আমাদের সঞ্চয় রেখাটা কি আপওয়ার্ড স্লোপিং, এজন্য আমাদের সঞ্চয় রেখাটা ঊর্ধ্বগামী একটা সরল রেখা পাবো। এজন্য দেখো এসএস হচ্ছে আমাদের সঞ্চয় রেখা, যেটা কি আমাদের বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরল রেখা আমরা ড্র করলাম। এসএস হচ্ছে আমাদের সঞ্চয় রেখা। আর আমরা আই এ দিয়েছি। আমরা কি জানি স্বয়ংভূত বিনিয়োগের আমরা গত ক্লাসে শিখেছি বিনিয়োগের আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, আরেকটা হচ্ছে কি পরিচিত বিনিয়োগ। স্বয়ংভূত বিনিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে বিনিয়োগ ইনকামের সাথে নির্ভর করে না, ইনকামের সাথে যার কোনো রিলেশন নাই, অর্থাৎ যে বিনিয়োগ ইনকামের উপর নির্ভর করে না তাকে বলা হবে স্বয়ংভূত বিনিয়োগ। এজন্য আমাদের দেখো বিনিয়োগ রেখাটা, স্বয়ংভূত বিনিয়োগ রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল করে আমরা এঁকেছি। তাহলে আমাদের বিনিয়োগ রেখাটা হচ্ছে আই আই এ, এটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ রেখা। আর এস এস হচ্ছে আমাদের কি ঊর্ধ্বগামী সঞ্চয় রেখা। এই দুইটা রেখা দেখো, এই দুইটা রেখা আমাদের ই বিন্দুতে ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো। এখন এই ই বিন্দু বরাবর আমরা ভূমি অক্ষ, ই বিন্দু থেকে ভূমি অক্ষ বরাবর রেখা টানলাম, পেলাম কি y0। আমাদের ইনকাম লেভেল কি পেলাম y0। এখানে y0 ইনকাম লেভেলে বা y0 ইনকাম লেভেলে আমরা বলতে পারি, এখানে y0 ইনকাম লেভেলে আমরা বলতে পারি আমাদের s ইকুয়াল টু i, অর্থাৎ ই বিন্দুতে, এই ই বিন্দুতে আমাদের কি হয়, ই বিন্দুতে আমাদের ভারসাম্য আয় কতটুকু হচ্ছে y0। এই y0 তে আমাদের কি s ইকুয়াল টু i, অর্থাৎ আমাদের সঞ্চয় সমান সমান হচ্ছে ইনভেস্টমেন্ট। কারণ কি দুইটা রেখা এই ই বিন্দুতে ইন্টারসেক্ট করেছে বা ছেদ করেছে। আমরা যদি এফ বিন্দুতে যাই তাহলে কি দেখি, এফ বিন্দুতে আমরা যদি যাই তাহলে এফ বিন্দু থেকে এফ বিন্দুতে আমরা যদি যাই আমরা দেখি আমাদের কি আমাদের ইনকাম লেভেল হচ্ছে y1, ইনকামটা বেড়েছে। তখন কি দেখি s ইজ গ্রেটার দ্যান i। দেখো s হচ্ছে আমাদের এতটুকু, s এই হচ্ছে আমাদের সঞ্চয় রেখা এতখানি, আর i হচ্ছে এতটুকু। তার মানে কি সঞ্চয়টা বড় না ইনভেস্টমেন্টের তুলনায়, তাহলে y1 ইনকাম লেভেলে আমাদের s ইজ গ্রেটার দ্যান i। অর্থাৎ সঞ্চয় যদি ইনভেস্টমেন্টের থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের ইনকামটা কমবে, এই কমে এই ভারসাম্য জাতীয় আয়ের এই লেভেলে আসবে।
ঠিক আছে, আমরা এফ বিন্দুতে যদি দেখি তাহলে আমরা তখন কি দেখব, আমাদের সঞ্চয়টা আমাদের বিনিয়োগের চেয়ে বেশি। সঞ্চয় যদি আমাদের বিনিয়োগের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে আমাদের ইনকামটা আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে কোন দিকে আসবে, কমতে কমতে আমাদের ভারসাম্য জাতীয় আয়ের দিকে আসবে। আবার আমরা যদি জি পয়েন্টে দেখি, আমরা যদি এই জি বিন্দুতে দেখি তাহলে আমরা কি দেখি, জি বিন্দুতে আমরা যদি জি বিন্দুতে দেখি তাহলে আমরা কি দেখি, আমাদের ইনকাম লেভেলটা হচ্ছে y2। এখানে দেখো আমাদের i ইজ গ্রেটার দেন s, এখানে ইনভেস্টমেন্টটা সঞ্চয়ের থেকে বড়। তার মানে সেক্ষেত্রে কি হবে, আমাদের ইনভেস্টমেন্ট যদি সঞ্চয়ের থেকে বেশি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ইনকামটা বাড়বে, আমাদের ভারসাম্য জাতীয় আয়টা কি হবে, বাড়বে। জি বিন্দুতে দেখো আমার কি এতটুকু হচ্ছে আমার কি ইনভেস্টমেন্ট, আর সঞ্চয়ের রেখাটা হচ্ছে এতটুকু, তার মানে আয়টা বড়, আই ইজ গ্রেটার দেন কি এস। তার মানে আমাদের ইনভেস্টমেন্ট যেহেতু বেশি, সঞ্চয়ের তুলনায় ইনভেস্টমেন্ট যেহেতু বেশি, সেক্ষেত্রে আমার কি হবে, আমার ভারসাম্য জাতীয় আয়টা বাড়বে। তাহলে ইনকামটা বেড়ে কোন দিকে ধাবিত হবে, এই ভারসাম্য জাতীয় আয়ের দিকে ধাবিত হবে। অর্থাৎ দেখো, একবার আমার সঞ্চয় বেশি হলে ইনকামটা কমছে, আরেকবার আমার সঞ্চয় কম হলে ইনকামটা কি বাড়ছে। আর এই ভারসাম্য ই বিন্দু হচ্ছে আমার ভারসাম্য বিন্দু, কেননা ই বিন্দুতে আমার এস ইকুয়াল টু আই, অর্থাৎ সঞ্চয় সমান সমান হচ্ছে বিনিয়োগ। তাহলে ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, ই বিন্দুতে এস ইকুয়াল টু আই, এবং ই বিন্দুতে আমার ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হয় y0 পরিমাণ। অর্থাৎ এই ভারসাম্য জাতীয় আয়টা কোনো নড়চড় হবে না, বাড়বেও না কমবেও না। তার মানে আমরা বলতে পারি যে সঞ্চয় এবং বিনিয়োগ যেখানে সমান সমান, সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে পারি। আমরা কিভাবে দেখলাম, গাণিতিকভাবে দেখলাম, এবং আমরা কি গ্রাফিক্যালিও দেখলাম, গ্রাফের মাধ্যমেও আমরা দেখলাম যে y0 হচ্ছে ই বিন্দুতে আমাদের ভারসাম্য জাতীয় আয়টা নির্ধারণ হচ্ছে y0। কেন y0 আমাদের ভারসাম্য জাতীয় আয়, কারণ এখানে সঞ্চয় সমান সমান কি বিনিয়োগ। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় তোমরা এই টপিকসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা এই টপিকসটা কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। আমরা প্রথমে গাণিতিকভাবে দেখলাম দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে, এস ইকুয়াল টু আই কিভাবে হবে, এবং তারপর কিন্তু আমরা একটা গ্রাফ ড্র করলাম। আমরা কিন্তু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমেও আমরা কিন্তু দেখলাম যে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে আমরা কিভাবে ভারসাম্য জাতীয় আয়টা নির্ধারণ করতে পারি। ঠিক আছে, আমার মনে হয়, আশা করি আমি আমার পড়া তোমরা বুঝতে পারছো। তাহলে তোমরা যদি বুঝতে পেরে থাকো, আমি আশা করছি তোমরা আমার পড়া বুঝতে পেরেছো। তাহলে আমি পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। পরবর্তী বিনিয়োগ চ্যাপ্টারে আমি পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে এমইসি। এমইসি, হোয়াট ইজ মিনিং অফ এমইসি? এমইসি বলতে আমরা কি বুঝি? এমইসির অ্যাব্রিভিয়েশন হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। অ্যাব্রিভিয়েশন হচ্ছে মার্জিনাল, এমইসির অ্যাব্রিভিয়েশন হচ্ছে মার্জিনাল এফিশিয়েন্সি অফ ক্যাপিটাল, অর্থাৎ বাংলায় হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। ঠিক আছে, এমইসি আমরা আজকে দেখব আমাদের এমইসি। এমইসিটার অ্যাব্রিভিয়েশনটা কি? এমইসি হচ্ছে মার্জিনাল এফিশিয়েন্সি অফ ক্যাপিটাল, বা বাংলায় হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। মূলধনের প্রান্তিক দক্ষতা। ঠিক আছে, আমরা আজকে আমাদের টপিকসটার নাম হচ্ছে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে
আমরা একটা বিনিয়োগ প্রকল্পে আমরা কি সেই সিদ্ধান্তটা, বিনিয়োগ প্রকল্পটা কি গৃহীত হবে নাকি গৃহীত হবে না, আমরা কি বিনিয়োগ প্রকল্পটা গ্রহণ করব নাকি বর্জন করব, নাকি কাম্য বিনিয়োগ প্রকল্প গ্রহণ করব, কোনটা সেটা আমরা কম্পেয়ার করব এই মূলধনের প্রান্তিক দক্ষতার সাথে সুদের হার। অর্থাৎ এই দুইটা কম্পেয়ার করে, তুলনা করে, সুদের হারের সাথে মূলধনের প্রান্তিক দক্ষতাটা কম্পেয়ার করে আমরা ডিসিশন নিব যে আমরা কি বিনিয়োগ প্রকল্পে ইনভেস্ট করব, অর্থাৎ বিনিয়োগ প্রকল্পটা কি আমাদের গৃহীত হবে নাকি আমরা আমাদের বিনিয়োগ প্রকল্পটা আমরা বর্জন করব। ওকে, তাহলে আমি টপিকসে চলে যাচ্ছি। আমাদের টপিকসের নাম হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে এমইসি এর ভূমিকা, অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূলধনের প্রান্তিক দক্ষতা কি ভূমিকা পালন করে। এই কোশ্চেনটা তোমাদের বিগত 5 সালে 2-1 বার এসেছে। এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের বিগত 5 সালের আসা সেভারাল টাইমস এসেছে। ঠিক আছে, আমি এই কোশ্চেনগুলোই আগে আলোচনা করছি যেগুলো তোমাদের বিগত 5 বছরের কোশ্চেনে অনেকবার এসেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা টপিকসে চলে যাচ্ছি। আমাদের টপিকসটা হচ্ছে, টপিকসটা কি, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে এমইসি এর ভূমিকা। অর্থাৎ আমাদের বিনিয়োগের যে ডিসিশনটা আমরা নিব সেই ডিসিশনে আমাদের মূলধনের প্রান্তিক দক্ষতার রোলটা কি। ঠিক আছে, আমাদের টপিকসটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে এমইসি এর ভূমিকা। এমইসিটা কি? এমইসিটা হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল বা মূলধনের প্রান্তিক দক্ষতা। মনে করো আমরা একটা কারখানার কথাই বলি, আমরা একটা কারখানার যোগান মূল্য যদি বিবেচনা করি আর বাট্টার হার যদি আমরা আর দিয়ে বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে এসপি ইজিক্যাল টু R1 প্লাস R2 1 প্লাস R প্লাস ডট 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 R1 R2 Rn 1 প্লাস Rn। এটা হচ্ছে আমাদের একটা কারখানার যোগান মূল্য। আর চাহিদা মূল্যটা কি হবে? আমরা যদি চাহিদা মূল্য বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে আমাদের চাহিদা মূল্য ডিপি হবে R1 R2 1 প্লাস I2 ডট 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 Rn 1 প্লাস In। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যোগান মূল্য আর এটা হচ্ছে আমাদের চাহিদা মূল্যের ইকুয়েশন। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা আর দিয়ে বুঝাচ্ছি মূলধনের প্রান্তিক দক্ষতা, আর এই যে স্মল আই এটা দিয়ে বুঝাচ্ছি আমাদের সুদের হার, ইন্টারেস্ট রেট, আর R1 দিয়ে বুঝাচ্ছি আমাদের R1 R2 Rn n সংখ্যক পর্যন্ত থাকবে। ঠিক আছে, আমাদের বাট্টা করলে আমরা একটা কারখানার যোগান মূল্য আর চাহিদা মূল্য আমরা নিলাম। যোগান মূল্যকে আমরা প্রতীক দিয়েছি এসপি আর চাহিদা মূল্যকে আমরা প্রতীক দিয়েছি কি ডিপি। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারি আমাদের যদি আর আমরা তিনটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি। ঠিক আছে, বোর্ডে যেহেতু জায়গা কম আমি ইকুয়েশন দুইটা মুছে দিচ্ছি। আমরা তিনটা সিদ্ধান্ত আমরা এই দুইটা ইকুয়েশন থেকে আমরা নিতে পারি। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যদি R is greater than I হয় তাহলে ডিপি হবে is greater than এসপি। সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে বিনিয়োগ প্রকল্প গৃহীত হবে।
অর্থাৎ আমাদের আর ইজ গ্রেটার দেন যদি আই হয় তাহলে ডিপি হবে ইজ গ্রেটার দেন এসপি এবং সেক্ষেত্রে বিনিয়োগ প্রকল্প গৃহীত হবে। আমাদের 2 নম্বর অপশন কি, যদি আর ইজ লেস দেন আই হয় তাহলে ডিপি হবে ইজ লেস দেন এসপি এবং সেক্ষেত্রে বিনিয়োগ প্রকল্প বর্জন করা হবে। আর 3 নাম্বারটা হচ্ছে যদি আর ইজ ইকুয়াল টু আই হয় তাহলে ডিপি ইজ ইকুয়াল টু হবে এসপি এবং সেক্ষেত্রে কাম্য বিনিয়োগ প্রকল্প গৃহীত হবে। ওকে, তার মানে এই 3টা ডিসিশন আমরা পৌঁছাতে পারি। হ্যাঁ, আমাদের কি যোগান থেকে আমাদের চাহিদা এবং যোগান থেকে কি ওই 2টা ইকুয়েশন থেকে যোগান মূল্য এবং চাহিদা মূল্য ওই 2টা ইকুয়েশন থেকে আমরা 3টা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। একটা কি, যদি আর ইজ গ্রেটার দেন আই হয় তাহলে ডিপি হবে ইজ গ্রেটার দেন এসপি এবং সেক্ষেত্রে বিনিয়োগ প্রকল্পটা আমাদের গৃহীত হবে অর্থাৎ বিনিয়োগ প্রকল্পটা আমরা গ্রহণ করব। 2 নম্বর অপশনটা কি, যদি আর ইজ লেস দেন আই হয় তাহলে ডিপি হবে লেস দেন এসপি এবং সেক্ষেত্রে কি বিনিয়োগ প্রকল্পটা আমরা বর্জন করব যেহেতু আমাদের চাহিদা মূল্যটা যোগান মূল্যের চেয়ে ছোট, সেক্ষেত্রে আমরা বিনিয়োগ প্রকল্পটা বর্জন করব। 3 নম্বরে বলেছে যদি আর ইজ ইকুয়াল টু আই হয় তাহলে ডিপি হবে ইজ ইকুয়াল টু এসপি, তাহলে আমরা বলবো যে আমাদের কাম্য বিনিয়োগ প্রকল্প গৃহীত হবে। ওকে, আমি আর দিয়ে বোঝাচ্ছি মূলধনের প্রান্তিক দক্ষতা আর স্মল আই দিয়ে বোঝাচ্ছি ব্যাংকের সুদের হার। ঠিক আছে, আশা করি আমরা এই 3টা সিদ্ধান্ত আমি যে লিখেছি এবং বলছি তোমরা ক্লিয়ার হয়েছো। আর দিয়ে বোঝাচ্ছি মূলধনের প্রান্তিক দক্ষতা, স্মল আই দিয়ে বোঝাচ্ছি সুদের হার, ডিপি দিয়ে বোঝাচ্ছি চাহিদা মূল্য, এসপি দিয়ে বোঝাচ্ছি যোগান মূল্য। ঠিক আছে, তাহলে এই 3টা সিদ্ধান্তে আমরা কি করতে পারি, এই 3টা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি। চলো তাহলে এখন আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যাই। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে গিয়ে দেখি যে আমাদের জিনিসটা কি হচ্ছে। আমরা যে বিনিয়োগ প্রকল্পটা গ্রহণ করব সেক্ষেত্রে আমাদের এই এমইসি এর ভূমিকাটা কেমন হবে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে গিয়ে চলো আমরা দেখি। এখানে দিলাম আমি আই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, এখানে দিলাম আমি আর আই। এই হচ্ছে আমার এমইসি রেখা যেটা বাম থেকে ডান দিকে নিম্নগামী সরল রেখা। I0 I1, এখানে হচ্ছে R0 R1। ঠিক আছে, এই বিন্দু এই হচ্ছে বি বিন্দু। দেখো তাহলে আমরা একটা এমইসি রেখা এঁকেছি, একটা গ্রাফ এঁকেছি, ভূমি অক্ষে দিয়েছি আই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আর লম্ব অক্ষে ধরেছি আর আর আই, অর্থাৎ কি মূলধনের প্রান্তিক দক্ষতা আর দিয়ে বোঝাচ্ছে আর স্মল আই দিয়ে বোঝাচ্ছে সুদের হার, অর্থাৎ ভূমি অক্ষে ধরেছি বিনিয়োগ, লম্ব অক্ষে ধরেছি সুদের হার এবং মূলধনের প্রান্তিক দক্ষতা মেজারমেন্ট করেছি। আমরা দেখো এমইসি রেখা এঁকেছি যেটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে, বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা সরল রেখা এঁকেছি। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে R0 ইকুয়াল টু I0। এখানে মূলধনের প্রান্তিক দক্ষতা আমার যখন R0
তখন আমার ইনভেস্টমেন্ট হয়েছে কি I0, ক্যাপিটাল I0 বা I0 পরিমাণ। এখানে যখন আমার মূলধনের প্রান্তিক দক্ষতা হয়েছে R0, তখন আমার ইনভেস্টমেন্টের পরিমাণ হয়েছে I0 বা I0। এখন এই মূলধনের প্রান্তিক দক্ষতাটা হচ্ছে আমার এই স্মল I0 সমান, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার মূলধনের প্রান্তিক দক্ষতাটা হচ্ছে সুদের হারের সমান। কোনো কারণে ধরো সাপোজ মনে করো কোনো কারণে আমার ইন্টারেস্ট রেটটা ফল করলো, কোনো কারণে আমার ইন্টারেস্ট রেট ফল করে I0 থেকে সুদের হার আমার হয়ে গেল I1 লেভেলে। এখন দেখো এক্ষেত্রে আমার কি R ইজ গ্রেটার দেন I হয়ে যাবে না? সুদের হার আমার ফল করেছে কিন্তু আমার মূলধনের প্রান্তিক দক্ষতা কিন্তু ফল করে নাই। তাহলে কোনো কারণে যদি সুদের হার কমে যায় সেক্ষেত্রে আমার কন্ডিশন হয়ে যাবে R ইজ গ্রেটার দেন I, অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা হয়ে যাবে সুদের হারের চেয়ে বড়। তখন সেক্ষেত্রে আমার কি হবে? তখন সেক্ষেত্রে I1 সুদের হারে আমার কি হয়ে যাবে? আমার তখন ইনভেস্টমেন্ট বাড়বে হলো I0 I1 পরিমাণ। আমরা কি জানি? আমরা জানি বিনিয়োগ বাড়লে আমাদের কি হয়? বিনিয়োগ বাড়লে আমাদের এই আরটা কমে যায়, অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতাটা কমে যায়। তাহলে যেহেতু বিনিয়োগটা আমার বেড়েছে I0 I1, অর্থাৎ বিনিয়োগ ততক্ষণ পর্যন্ত বাড়বে যতক্ষণ পর্যন্ত আমার এই কি ততক্ষণ পর্যন্ত বাড়বে যতক্ষণ পর্যন্ত আমার R0টা কমে R1 লেভেলে না পৌঁছিয়েছে। ঠিক আছে? অর্থাৎ এই কন্ডিশনটা ততক্ষণ পর্যন্ত আমার বিনিয়োগ বাড়বে যতক্ষণ পর্যন্ত না আমার মূলধনের প্রান্তিক দক্ষতাটা হ্রাস পেয়ে R0 থেকে হয়েছে R1 লেভেলে, এবং সেটা কি হয়েছে? সেটা I1 সুদের হারের সমান হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ আমরা এই গ্রাফ দেখে বলতে পারি যে আমাদের আর মূলধনের প্রান্তিক দক্ষতাটা আমাদের বিনিয়োগকে প্ররোচিত করেছে। কতখানি প্ররোচিত করেছে? এই I0 I1 পরিমাণ বিনিয়োগ কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের কনক্লুশনে আমরা বলতে পারি যে মূলধনের প্রান্তিক দক্ষতা আমাদের বিনিয়োগকে প্ররোচিত করে। মূলধনের প্রান্তিক দক্ষতা আমাদের বিনিয়োগকে প্ররোচিত করে এবং বিনিয়োগ ততক্ষণ পর্যন্ত বাড়ে যতক্ষণ পর্যন্ত আমাদের মূলধনের প্রান্তিক দক্ষতাটা হ্রাস পেয়ে কম হয়, হ্রাস পায়, এবং সেটা আমাদের সুদের হারের সমান। আমরা কিন্তু এই গ্রাফটা দেখলাম, এই গ্রাফে কিন্তু আমরা বিবেচনা করলাম আমাদের সুদের হার কমে গেলে কি হয়। এই গ্রাফটা যে আমরা আঁকলাম, এই গ্রাফে আমরা কি দেখলাম? যে আমাদের সুদের হার কমে গেলে তখন আমাদের এই মূলধনের প্রান্তিক দক্ষতাটার ভূমিকাটা কি, বিনিয়োগের ক্ষেত্রে মূলধনের প্রান্তিক দক্ষতাটার ভূমিকা কি, এটা আমরা দেখতে পেলাম আমাদের সুদের হার কমে গেলে। এখন আমরা দেখব আমাদের সুদের হার যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ সুদের হার যদি আমাদের চেঞ্জ না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রাফের কন্ডিশনটা কি হবে সেটা আমরা একটু দেখব। মনে করো আমরা তো এখানে এই গ্রাফে আমরা নিলাম আমাদের সুদের হারটা কমে গেছে। এখন আমরা দেখব আমাদের সুদের হারটা অপরিবর্তিত আছে, অর্থাৎ ইন্টারেস্ট রেটের আমাদের কোনো চেঞ্জ হয় না। সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট কি হবে? I1 I2, এখানে হচ্ছে MEC1 MEC2। মনে করো বিনিয়োগের ভবিষ্যৎ আয় বৃদ্ধির যদি সম্ভাবনা থাকে, অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে ভবিষ্যৎ প্রত্যাশিত আয় বৃদ্ধির যদি সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের এই MEC1 রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়, অর্থাৎ নতুন MEC1 থেকে আমরা ডান দিকে স্থানান্তরিত নতুন একটা মূলধনের প্রান্তিক দক্ষতা রেখা পাবো। আমাদের MEC1 রেখাটা ডান দিকে শিফট করে হয়ে যাবে MEC2। দেখো আমাদের আয় সুদের হারের কিন্তু কোনো
চেঞ্জ হয় না। আমরা ভূমি অক্ষে মেজারমেন্ট করেছি বিনিয়োগ, লম্ব অক্ষে মেজারমেন্ট করেছি সুদের হার। এক্ষেত্রে আমরা কি দেখব? এক্ষেত্রে আমরা দেখব যে আমাদের মূলধনের প্রান্তিক দক্ষতাটা বেড়ে যাওয়ার কারণে আমাদের কি হয়েছে, ভবিষ্যতে প্রত্যাশিত আয় বৃদ্ধির প্রত্যাশায় আমাদের এমইসি কার্ভটা আমাদের ডান দিকে শিফট করেছে, এবং ডান দিকে যেহেতু শিফট হয়েছে আমাদের ইন্টারেস্ট রেট অপরিবর্তিত থাকা অবস্থাতেও আমাদের কি হয়েছে, বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগ কতটুকু বৃদ্ধি পেয়েছে? বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে I1 I2 পরিমাণ। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম, আমাদের ইন্টারেস্ট রেট অপরিবর্তিত আছে, আমাদের এমইসি এই রেখাটা কি হয়েছে, ডান দিকে শিফট করেছে। অর্থাৎ MEC1 এই রেখাটা ডান দিকে শিফট করে হয়েছে MEC2। সুদের হার অপরিবর্তিত আছে, আমাদের নতুন বিনিয়োগ বেড়েছে I1 থেকে হয়েছে I2, অর্থাৎ আমার মোট বিনিয়োগ বেড়েছে I1 I2 লেভেল পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের টপিকস ছিল যে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে মূলধনের প্রান্তিক দক্ষতা MEC এর ভূমিকা। আমরা দুইভাবে দেখতে পেলাম। একটা হচ্ছে আমরা দেখতে পেলাম কি, আমাদের ইন্টারেস্ট রেট অপরিবর্তিত থাকলে সেক্ষেত্রে কি হবে, আরেকটা আমরা দেখতে পেলাম আমাদের ইন্টারেস্ট রেট কম হলে সেক্ষেত্রে আমাদের মূলধনের প্রান্তিক দক্ষতাটা কেমন হবে। ঠিক আছে, তাহলে আজকের টপিকস আমাদের এখানেই আমি শেষ করে দিলাম আলোচনা। পরবর্তী ক্লাসে আবারও নতুন কোনো এই চ্যাপ্টারেরই নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।